আসলে একটা কম্পারিজন করি জমি এবং শেয়ার বিনিয়োগের সাথে। জমি যেহেতু আমাদের দেশের প্রেক্ষাপটে আমরা বলছি, আমাদের দেশে যেহেতু লোক সংখ্যা অনেক বেশি, জমি আমরা সবাই চিনি এবং জমির ডিমান্ড বেশি, তার দাম বাড়ে, কমে না, তার অ্যাপ্রিসিয়েশন হয়। কিন্তু একটা জমি করতে সাধারণ একটা ফ্যামিলির মানুষের সারাটা জীবন চলে যায়, একটা বাড়ি করতে সারা জীবন চলে যায়। আবার এইদিকে যদি আমি বাড়ি না করি তাহলে বাড়ি ভাড়া দিতে দিতে আমার অবস্থা কাহিল হয়ে যায়, আমার ইনকামের অর্ধেক টাকা বাড়ি ভাড়ায় চলে যায়। তাইলে কি উপায় আমাকে বাড়ি বানানো? না, এটা আগের যুগের চিন্তা ভাবনা। আমার বাড়িতেই থাকতে হবে এই ধারণা আর এখনকার যুগের আপডেট নয়। এখনকার যুগে হলো কি, আপনি বিমানে চড়বেন, বিমান ভাড়ার ব্যবস্থা করেন, এবং এটা যদি প্যাসিভ ইনকাম থেকে হয় তাহলে তো আর কথাই নেই। আপনি দিব্যি ঘুরে ফিরে আসবেন, আপনার এক টাকাও অ্যাক্টিভ ইনকামে হাত দিতে হবে না, আপনার চাকরির টাকায় কোনো হাত দিতে হবে না। কাজেই প্যাসিভ ইনকামের জন্য আপনি শেয়ারে বিনিয়োগ করুন। এখন জমির সাথে তুলনা করলে কি হয়? আর জমির এককালীন মূল্য বাড়ে, শেয়ারেরও এককালীন মূল্য বাড়ে, ওই হারে না বাড়লেও কিন্তু শেয়ারের ইনকাম কিন্তু অনেক বেড়ে যায়। এবং একটা জমি 10 লাখ টাকার জমি 20 বছর পরে 10 কোটি হোক, কিন্তু ইন্টারিম পিরিয়ডে আপনি তো কিছুই পেলেন না, কিন্তু শেয়ারে প্রতি বছর ডিভিডেন্ড পাচ্ছেন। এবং এমন হারে ডিভিডেন্ড এক সময় আসবে, যদি লং টার্ম পরে দেখেন যে 1 লাখ টাকায় বছর 1 লাখ টাকা ডিভিডেন্ড আসার সম্ভাবনা আছে। কাজেই কেন আছে এতটা? সেটা কারণ হলো, কারণ আপনি একটা ব্যবসাতে বিনিয়োগ করেছেন, ব্যবসাটা চক্রবৃদ্ধি হারে বাড়ছে, আর ওই বাড়ার অংশটাই আপনার পোর্টফোলিওতে বেড়ে বেড়ে আসছে বছর বছর। কাজেই শেয়ারকে বুঝে শুনে বিনিয়োগ করুন, দীর্ঘমেয়াদে বিনিয়োগ করুন, ধৈর্য নিয়ে বিনিয়োগ করুন, ডিভিডেন্ড ওরিয়েন্টেড শেয়ারে বিনিয়োগ করুন, প্যাসিভ ইনকামের সেরা রাস্তাটা উপভোগ করুন। আসুন আমরা বিনিয়োগ হিসেবে জমি এবং শেয়ার এই দুইটার একটু কম্পারেটিভ স্টাডি করি, কম্পারিজন করে তুলনামূলক আলোচনা করি। জমি কি? জমি একটা স্থাবর সম্পত্তি, সাধারণত এটার কোনো ডেপ্রিসিয়েশন হয় না, অর্থাৎ দাম কমে না, দাম বেড়েই যায়। এবং জমিটা সকলের কাছেই একটা ডিমান্ডিং অ্যাসেট আর কি, ডিমান্ড আছে সকলের কাছে এর। কিন্তু বর্তমান যুগে কি বলা হয়, আপনার মাটির ব্যাংকে 5,000 টাকা আছে, 20 বছর পরে 5,000 টাকায় ফেলেন, আপনি মাঝখানে কিছুই পেলেন না। জমিতে 5,000 টাকা আছে, 5 লাখ টাকা হতে পারে, বাট মাঝখানেও কিছু পেলেন না। কিন্তু এখন বলা হয় অ্যাসেট হতে হবে ইনকাম জেনারেটিং, অর্থাৎ প্রতি বছর অথবা প্রতি মাসে আমার অ্যাসেট থেকে একটা ইনকাম জেনারেট হতে হবে। তারপর আসেন শেয়ার কি? শেয়ার আপনি যে কোনো সময় যে কোনো পরিমাণ টাকার শেয়ার কিনতে পারেন। জমি কিনতে গেলে কিন্তু একটা অ্যামাউন্ট করা লাগে। আবার আপনি অনেক টাকা গুছিয়ে আনলেন, হঠাৎ করে একটা ফ্যামিলি ক্রাইসিস তৈরি হলো, কিছু টাকা বেরিয়ে গেল, তাহলে জমি কেনাটা পিছিয়ে গেল। কিন্তু শেয়ার আপনি 500 টাকা, 1,000 টাকা যে কোনো অ্যামাউন্টের কিনতে পারেন, আর যতটুকু কিনলেন ততটুকুর উপরেই লাভ পাওয়া শুরু হয়ে গেল। রেকর্ড ডেটের একদিন আগে কিনলেও আপনি শেয়ারের ডিভিডেন্ড পাচ্ছেন। কাজেই এই দিকটা বিবেচনা করলে শেয়ার একটা ভালো মাধ্যম। তারপর আছে জমি ফেলে রাখলে এ থেকে আয় হয় না, আর শেয়ার ফেলে রাখলে বেশি আয় হয়। যত ফেলে রাখতে পারবেন, যত দীর্ঘদিন ধরে তাকে কম্পাউন্ডিংয়ের সুযোগ দিবেন, তত আপনার আয় আসবে। এবং আপনি জমি করলেন, এটাতে অনেকটা আইল ঠেলাঠেলি আছে, বাউন্ডারির ব্যাপার আছে, প্রতিবেশীর সাথে ঝগড়া আছে, ডাইভার্সিফিকেশন করার সুযোগ নাই। কিন্তু শেয়ারে আপনি একটা পোর্টফোলিওতেই 15টা 20টা আইটেম নিতে পারেন, বিভিন্ন সেক্টরে শেয়ার নিতে পারে। এইটা আরেকটা সুযোগ সুবিধা জমি থেকে শেয়ারের। তারপর দেখেন জমি ক্রয় বিক্রয় খুবই ঝামেলাপূর্ণ। একটা জমি কিনবেন,
এমনও হয় যে 5-7 বছর চলে যায়, একটা জমি কেনার টার্গেট করে, জমি কেনা পায় না। কিন্তু শেয়ার আজকে ডিসিশন নিছেন, ফোন করে বলে দেন ভাই আমাকে এই শেয়ারটা কিনে দেন, শেয়ার কেনা হয়ে যায়। শেয়ার মানে কি? একটা ব্যবসার অংশ। আমি একটা লাভজনক কোম্পানিতে বিনিয়োগ করেছি, এইভাবে যদি চিন্তা করে বিনিয়োগ করি, এটা আমি একটা টাকার গাছ কিনলাম, ফল ধরা গাছ, যেটা প্রতি বছর ফল দিবে। কাজেই শেয়ারে এই যে একটা বিনিয়োগের মাধ্যম আছে, যেটা আমি একটা বুঝে শুনে ভালো দেখে এবং রেগুলার এটার আপডেট আছে। আবার দেখেন, একটা শেয়ার কিনলেন, এটা ভালো লাগছে না, চট করে বিক্রি করে বদলাতে পারেন, কিন্তু একটা জমি ভুল করে কিনে ফেলছেন। 5 বছর পরে একটা মামলা চলে আসলো, তারপর দেখলেন না এটার ওয়ারিশান, অনেক ঝামেলা সত্যি কথা জমিতে। তারপর আসেন, আপনি জমিতে যদি ওয়ারিশান বেশি হয়, আপনি কিনলেন, পরবর্তী প্রজন্মের জন্য এটা বিক্রি করা অনেক ঝামেলা হয়। সব ওয়ারিশানরা একসাথে হতে পারে না, একত্রিত হতে বা একমত হতে পারেন না। কাজেই জমি অ্যাসেট হিসেবে ভালো, এটা ঠিক আছে, ডেপ্রিসিয়েশন হয় না, অ্যাপ্রিসিয়েশন হয়, কিন্তু উপযোগিতা কতটা? আমি তো বলি যে জমি থেকে উপযোগিতা নাই বললেই চলে। ওই এককালীন বিক্রি। এবং আরেকটা খারাপ দিক হলো, জমি একটা ইমোশনাল অ্যাসেট, চাইলেই বিক্রি করা যায় না, বিক্রি করতে ইচ্ছা করে না। আপনার এখন 1 কোটি টাকার একটা প্রপার্টি আছে, 1 লাখ টাকার দরকার কোনো চিকিৎসা পারপাসে, আপনি বিক্রি করতে পারছেন না। আবার যখন আপনি বেচতে যাবেন, আপনি শুনেছেন এখানে এখন 1 কোটি টাকা চলে এই জমিটার দাম। আপনি যখন বিক্রি করতে যাবেন, তখন দেখবেন এটা 80 লাখ টাকা দাম উঠছে না। তখন ওরা থাক কষ্ট মষ্ট করে চালিয়ে যায়। এইরকম নানা ঝামেলার কারণে জমির ইউটিলিটি তেমন একটা নাই। কিন্তু হ্যাঁ, আমার 1 কোটি টাকার জমি আছে, 2 কোটি টাকার জমি, একটা ফিলিংস থাকে, এটা একটা ঠিক। তো যদি সম্পদের ইউটিলিটি বিচার করেন, শেয়ার জমির চেয়ে সব দিকেই ভালো। ওয়ারেন বাফেট জমি কিনেন নাই, উনি ব্যবসা কিনেছেন, ব্যবসার অংশ কিনেছেন। আমেরিকার মার্কেটে যতগুলো ভালো কোম্পানি যে, তার থেকে উনি বেছে বেছে 5-7টা কোম্পানিতে ওনার টাকা ঢুকিয়ে দিয়েছেন। উনি এই রিটায়ারমেন্টের আগেও $8.6 বিলিয়ন ডিভিডেন্ড ইনকাম করেছেন। কাজে আমাদের অত দরকার নাই। আমার যদি মাসে 50,000 টাকা, 1 লাখ টাকা দরকার পড়ে, সেটা করার জন্য কতগুলো শেয়ার কেনা দরকার, আপনাকে যে কোনো সময় যে কোনো পয়েন্টে বলে দিতে পারি কত টাকা হলে আপনার মাসে 1 লাখ টাকা ডিভিডেন্ড ইনকাম আসতে পারে। কাজে এইভাবে একটা সহজ ক্যালকুলেশনের জায়গাটাকে আমরা না বুঝে দূরে রাখছি, এটা কষ্টকর। এবং আমি শেয়ার নিয়ে এত কথা বলছি কেন? কারণ আমি শেয়ারটা বুঝতে পেরেছি অনেক পরে। যদিও 95 সাল থেকেই শেয়ারে আছি, কিন্তু সে বিনিয়োগের মাধ্যম হিসেবে শেয়ার, লং টার্ম প্রজেক্ট হিসেবে শেয়ার, জমির বদলে শেয়ার কেনার চিন্তাভাবনা এসেছে অনেক পরে, যখন ওয়ারেন বাফেটকে জেনেছি। কাজেই জানুন, বুঝুন, বিনিয়োগ করুন। শেয়ার অনেক দিকেই জমির চেয়ে ভালো বিনিয়োগ মাধ্যম। এখন আমরা একটা প্রচলিত ধারণার ক্লারিফিকেশন দেব। শেয়ার মানে জুয়া খেলা, আপনিও শুনেছেন, আমিও শুনেছি। আসলে জুয়া খেললে জুয়া খেলা, কিন্তু শেয়ার মানেই জুয়া খেলা নয়। শেয়ার মানে বিনিয়োগ। আচ্ছা, তাইলে জুয়া খেলা যে হয় ওটাকে কি বলবেন আপনি? আপনি প্রশ্ন করতে পারেন। আসুন, এই যে শেয়ারে যে গ্যামলিং হয়, সেটার মেকানিজমটা বলি। আপনি একটু খেয়াল করে দেখবেন, ফান্ডামেন্টাল শেয়ার নিয়ে জুয়া খেলা হয় না, গ্যামলিং হয় না। কারণ গ্যামলিং করতে গেলে কোম্পানির সাথে একটু যোগসাজশ দরকার পড়ে। যাদের ব্যবসা ভালো আছে, তারা এই জুয়া খেলায় আসেন না, কারণ তার গুডউইল তার জন্য সবচেয়ে বড় সম্পদ। কাজেই গুডউইল সম্পন্ন কোম্পানিতে আপনি বিনিয়োগ করবেন যদি আপনি বিনিয়োগকারী হন। জুয়া খেলবেন তাইলে আজে বাজে শেয়ারে বিনিয়োগ করবেন, তবে সেটা না করাই ভালো। কারণ জুয়া খেলার কোনো প্রশিক্ষণ আপনি পাবেন না। কোনো সময় ক্লিক করবে ভাগ্যে, কোনো সময় করবে না। অনিশ্চয়তার সাথে খেলা। কেন খেলতে যাব? হ্যাঁ, আপনার কি অন্য আয়ের টাকা এটা? আপনার ইনকামটা কষ্টের ইনকাম নয়?
এটাকে এইভাবে জুয়া খেলার পেছনে দিবেন? আপনি জুয়ারিদেরকে পছন্দ করেন? আপনি কি সিন্ডিকেটওয়ালাদেরকে পছন্দ করেন? যদি না করেন তাহলে এইটাতে যাবেন না। এখন আসুন মেকানিজমটা বলি। মনে করেন একটা কোম্পানি শেয়ারই আছে মাত্র ২০ কোটি টাকার শেয়ার। মানে কি? ২০ কোটি টাকার শেয়ার মানে ২ কোটি শেয়ার আছে বাজারে। ২ কোটি শেয়ারের মধ্যে পাবলিকের কাছে ধরে নিন যে পাবলিকের কাছে 60% শেয়ার আছে। টোটাল ফ্লোটিং শেয়ার বা কেনা-বেচা যোগ্য শেয়ার হলো 60%। দ্যাট মিনস ১,২০,০০,০০০ শেয়ার। বাংলাদেশে এমন অনেক লোক আছেন যারা চাইলে ১,২০,০০,০০০ শেয়ার একটা মাসে কিনে ফেলতে পারেন। কিন্তু গ্যামলাররা ১ মাসে কিনেন না, তারা দীর্ঘ সময় ধরে এটা কিনেন। মনে করেন ৬ মাস ধরে তারা একটা বিলো রেটে যখন থাকে সেটা কিনতে থাকেন। কেনার পরে ৩-৪টা পিসিতে ৩-৪টা হাউসে তারা তখন ট্রেড শুরু করেন গ্যামলিং করার জন্য। এই অ্যাকাউন্ট থেকে তারা 10% বাড়িয়ে বিক্রি করেন, সার্কিটে লাগিয়ে ফেললেন। ৮ পিসিতে তারাই নিজেরাই কিনে নিলেন। এরকম এটা চলতে থাকে মাস খানেক ধরে। আর বাজারেও গুজব চলতে থাকে এই শেয়ারটা ৩০০ টাকা, ৪০০ টাকা, ৫০০ টাকায় যাবে। ৫০ টাকায় দেখেছি সেই শেয়ারটাকে অনেক দিন। আমরা ওই লোভে পড়ি এবং প্রতিদিন কিন্তু তখন বাড়তেছে, কারণ ওইটার মেকানিজম চলতেছে বাড়ানোর। কিন্তু যদি মেরিট না থাকে, তারা কিন্তু তাদের লাভ অলরেডি, যখন আপনি খবর পেয়েছেন তাদের টাকা কিন্তু ডাবল হয়ে গেছে। কাজেই তারা যদি একটু লসও করেন ওই রেট থেকে কোনো সমস্যা নাই, কিন্তু আপনি যখন ঢুকলেন আপনি কিন্তু বিশাল লসের সম্মুখীন হবেন। কাজেই মনে করেন ৫ জন মিলে এই গ্রুপটা তৈরি করলে এটাকে সিন্ডিকেট গ্রুপ বলা হয়। এবং সিন্ডিকেট হয় আমাদের দেশে, তো এটা একটা মামুলি ব্যাপার। পেঁয়াজ নিয়ে সিন্ডিকেট হয়, আদা নিয়ে সিন্ডিকেট হয়, ছোলা নিয়ে সিন্ডিকেট হয়, চিনি নিয়ে সিন্ডিকেট হয়, শেয়ার নিয়েও হয়। এবং শেয়ারে সিন্ডিকেট করা আরও সহজ, কারণ এটার কোনো গোডাউন লাগে না, এটা পচে না, এটা জাস্ট পোর্টফোলিওতে থাকে। এই যে সিন্ডিকেটররা কী করেন, প্রথমে একজন ১০ টাকার শেয়ার কিনে ফেললেন অনেকগুলো। ১০ টাকার এইটে যখন ছিল মনে করেন ১,২০,০০,০০০ শেয়ার কিনে ফেললেন। তারপর তারা তাদের কেনা শেষ, এখন তারা গ্যামলিংয়ের পথে উঠলেন। ১১ টাকায় বিক্রি বসালেন, ওনাদেরই গ্রুপ থেকে আরেকজন ১১ টাকায় কিনে নিল। তাইলে দামটা ১১ টাকা সেট হয়ে গেল। পরের দিন ১২ টাকা, ১৩ টাকা, ১৫ টাকা, ২০ টাকা, এরকম করে করে ৬০ টাকা, ৮০ টাকায় যায়। আমরাও দেখি দাম বাড়ছে, প্রতিদিনই বাড়ছে, আমরা লোভে পড়ি, ঢুকি। আর তারা তখন বিক্রি করতে থাকেন। তাদের বিক্রি শেষ, শেয়ারটার বায়ার থাকে না, আমরাও আটকে পড়ি, তারা দিব্যি লাভ করে বেরিয়ে যান। কাজে এই যে খেলাটা, এটা ভালো তাড়াতাড়ি বড়লোক হওয়ার জন্য, কিন্তু সবাইকে এই সুযোগটা কাজে লাগাতে পারবো না, পারা সম্ভব নয়। কাজেই না বুঝে গ্যামলিংয়ে যাবেন না। যদি দেখেন তার মেরিট নেই, কোম্পানির দামটা অযথাই বাড়ছে, তাহলে সেই ঝুঁকিতে পা দিবেন না। আপনি কিন্তু অনেক সচেতন মানুষ, আপনি বাজারে গিয়ে পচা মাছ কিনেন না, একটা কাপড় কিনতে 10টা দোকান যাচাই করেন। কাজে শেয়ারে আসলেই কেন জাঙ্ক শেয়ারে আমরা ঢুকবো? তারপরও হ্যাঁ, যদি লোভে পরে ঢোকেন, তবে পোর্টফোলিওর একটা অংশ 10, 20, 30% নিয়ে গ্যামলিং করেন বা জাঙ্ক শেয়ার নেন। পুরো পোর্টফোলিও নিয়ে নিবেন না, তাইলে আপনি কখনোই পুরো ঝুঁকিতে থাকবেন না। এই মেকানিজমটা খুবই প্রচলিত, শুধু বাংলাদেশে নয়। তবে বাংলাদেশের মার্কেট ছোট, এটাকে ইজিলি ম্যানিপুলেট করা যায়। বহির্বিশ্বে হয় এটা। আপনি যদি রিস্ক দিতে রাজি থাকেন, আপনি যদি বলেন যে না, আগুনে ঝাঁপ দিব, স্বর্ণ আমার পাইতে হবে, না পাইলেও আমার কোনো সমস্যা নেই, তাইলে ঝাঁপ দেন। কিন্তু আপনার যদি কষ্টের টাকা হয়, আপনার যদি এই রিস্ক নেওয়ার সেই ক্ষমতা না থাকে, আপনার যদি অর্থ শোকে আপনি বিবল হয়ে পড়েন, তাহলে গ্যামলিংয়ে যাবেন না। এটি অনুরোধ। হ্যাঁ, বাজারের এই লাভচাপ দেখলে যখন বাজার ভালো থাকে দেখবেন জাঙ্ক শেয়ারই বাড়ছে বেশি। কেন বাড়ছে? কারণ জাঙ্ক শেয়ারগুলো পরে ছিল বেশি, এবং জাঙ্ক শেয়ারগুলো বাড়ানোর পেছনে একটা মেকানিজম কাজ করছে তার মেরিটের বাইরে।
আসলে কোনো মেরিটই নাই। কাজে অবশ্যই বাজে জিনিস কেনা ঝুঁকিপূর্ণ। পচা মাছ থেকে দুর্গন্ধ আসবেই, কিন্তু কবে আসবে, কখন আপনি আটকা পড়বেন সেটা তো আপনি বুঝতে পারবেন না। কাজেই জাঙ্ক শেয়ারে যদি যাইতেই হয়, তাহলে আপনার পোর্টফোলিও 10, 20, 30% নিয়ে যান। তাইলে আপনার পুরা পোর্টফোলিওটা ঝুঁকিপূর্ণ হলো না। আপনি এই ঝুঁকিটা নিতে পারবেন, সহ্য করতে পারবেন। আমরা ভুলটা করি কোথায়? একটা জাঙ্ক শেয়ারে সব টাকা ঢুকিয়ে ফেলি। আমি অনেক পোর্টফোলিও দেখেছি, নিঃস্ব হয়ে যেতে দেখেছি। কাজেই কষ্টের টাকা নিয়ে এইরকম জুয়া খেলতে যাবেন না। জুয়া খেললেও একদম লিমিটেড পরিমাণে, যেটুক রিস্ক আপনার সহ্য করার ক্ষমতা আছে অতটুকু পরিমাণেই থাকবেন।